অথবা সবচাইতে দুর্বল মানুষ তারা, অথবা সব দিক থেকেই তারা পিছিয়ে। এটা ঠিক যে তারা অনেক দিক থেকে পিছিয়ে আছে, কিন্তু বহু দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে, এই বিষয়টা আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সৌন্দর্যের যে নেয়ামত তাদেরকে দিয়েছেন তা পৃথিবীর অন্য অনেক দেশের মানুষকে দেননি, সেটা আমরা অনেকেই জানি। একটা দেশের মানুষের পরিপূর্ণ মূল্যায়ন বা প্রকৃত অবস্থা পুরোপুরি 2010-20 দিন বা কিছু সময় সেখানে থাকলেই মন্তব্য করা কঠিন, কারণ এর বিপরীত চিত্র থাকে। কিন্তু পৃথিবীর পরাশক্তিগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ দরিদ্র এই অঞ্চলের মানুষকে লুট করার জন্য এবং আরো নানাবিধ টার্গেটকে সামনে রেখে তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখা, দুর্বল করে রাখা, পিছিয়ে রাখা, এগুলো তাদের নিয়মতান্ত্রিক যে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ আছে, ভদ্রতার ভেগধারী পশ্চিমাদের যে নিয়মিত যে সমস্ত কূটচাল আছে, ভূ রাজনৈতিক তাদের যে কৌশল আছে, সেটার অংশ হলো যে এই আফ্রিকার এই অঞ্চলটাকে, বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছেন, তাদেরকে কোণঠাসা করে রাখা, দুর্বল করে রাখা, মারামারি লাগায় রাখা এবং মারামারিতে লিপ্ত সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যাতে তারা উঠতে না পারে। কিন্তু এরপরও সেখানকার মানুষের সরলতা, বিশেষ করে আমাদের দেশের মানুষ, আমরা দুটো দেশে গিয়েছি, কেনিয়া এবং উগান্ডা। তো উগান্ডা সম্পর্কে আমাদের দেশের মানুষের মন মানসিকতা হলো, বিশেষ করে তরুণ প্রজন্ম উগান্ডা নিয়ে মজা করতে বেশ পছন্দ করে। কিছু হলে উগান্ডার কথা নিয়ে আসি আমরা। হ্যাঁ, প্রথম যখন উগান্ডা থেকে দিনী প্রোগ্রামের জন্য, যদিও সেখানে বাংলাদেশি সোসাইটি খুব ছোট, তারা যখন যোগাযোগ করেছে, আমি চিন্তা করলাম আদৌ যাবো কিনা। উগান্ডা শুনলেই মনে হয় হাসি হাসি, এরকম একটা ব্যাপার। অথচ তাদের অনেক ভালো দিক আছে যেগুলো আমাদের নাই। আমরা নিজেদের নিয়ে ট্রল করা উচিত অনেক ক্ষেত্রে। এর মধ্যে একটা বিষয়, শুধু তারা না, তারা সহ আমরা যে কয়টা দেশ, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, যে কয়টা দেশের মানুষের সাথে দেখার মেশার সুযোগ হয়েছে, তাদেরকে মনে হয়েছে যথেষ্ট সহজ সরল। প্রত্যেকটা সমাজে ভালো মন্দ মানুষ আছে, কিন্তু আমাদের মতো উপর দিয়ে মিষ্টি মিষ্টি কথা আর ভিতর দিয়ে চিটারি বাটপারে ভরা এই টাইপের মানসিকতা বোধহয় পৃথিবীর খুব কম দেশেই আছে। বিশেষ করে এই আফ্রিকার এই অঞ্চলে, যেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশেই মুসলিমদের এভারেজ 15, 20, 25, 30% পর্যন্ত মুসলমান আছে। কোনো কোনো দেশে তো একেবারে বেশিরভাগই মুসলমান, পুরো দেশটাই মুসলমানের মতো। এবং তারা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা আমাদের মতো খুব কম। আমি আবারও বলছি যে এটা আমাদের অল্প দিনের সফরের মূল্যায়ন, এর ব্যতিক্রম চিত্র থাকতে পারে, কি আমাদের চোখের দেখা, আমাদের উপলব্ধি যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মুসলমান তো আসলে ধরি মাছ নাছুই পানি বা চিটার বাটপার টাইপের মুসলমান হতে পারে না। মুসলমান সলিড হবে। জান্নাত এবং জাহান্নামের এই ধারণাটা তো পরিষ্কার ধারণা। তাহলে আমার অবস্থান, আমাদের জীবন ধারণের পদ্ধতি, আমাদের আমল, আমাদের সবকিছু পরিষ্কার হইতে হবে। আমি মুসলমান আবার দুনিয়ামুখী, আমি মুসলমান আবার আমি হালাল হারামের বাজ বিচার করি না, তাহলে এটা কোন ধরনের মুসলমান হলো? আমাদের মধ্যে এই ভেজাল মুসলমানের পরিমাণ সবচাইতে বেশি। তাদের মধ্যে যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা খুব সিরিয়াস প্র্যাকটিস করে, খুব সিরিয়াস দিনদার। মিশনে যে সমস্ত আমাদের ভাইরা যেয়ে থাকেন, সেটা পুলিশের হোক, আর্মির হোক, অন্যান্য বাহিনীগুলোর হোক, তাদের অনেকের কাছ থেকে আমি বহুবার শুনেছি, কতবার শুনেছি গুণে শেষ করতে পারবো না। তারা বলেছেন যে যে সমস্ত জায়গায় তারা এই তথাকথিত শান্তিরক্ষী মিশনে যান, সেখানে মুসলমানদের যে জীবন ধারণের পদ্ধতি, তাদের যে আল্লাহর প্রতি ভরসা, তাদের যে অল্পে তুষ্টি, এগুলো আমরা কল্পনাও করতে পারি না। হজ এবং উমরায় যারা যান তারা দেখবেন যে ওখানে আফ্রিকান মুসলমানদের দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ, কিন্তু মসজিদে নববীতে, মসজিদে হারামে, আমলে, ইবাদতে, রোনাজারিতে দেখবেন তারা সবচেয়ে এগিয়ে। এবং অল্পতে খুশি হওয়া, মানুষ যখন অভাবী হয় আসলে তার চাহিদা অনেক কম থাকে। একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চা এত খুশি হয়ে যাচ্ছে, একজন বড় মানুষ এত খুশি হয়ে যাচ্ছে, আমাদের দেশে চিত্র কল্পনাও করা যাবে না। আমরা যারা নিজেদেরকে গরিব মনে করি, অভাবী মনে করি, আমরা যদি তাদের সাথে তুলনা করি, তাহলে আমরা নিজেদেরকে অনেক ধনী মনে করবো, অনেক সচ্ছল মনে করবো। আমাদের অভিযোগের শেষ নাই। অনেকের অভিযোগ আছে যে আমার চাকরি নাই, বা ভালো উপার্জন নাই, বা যা আছে সেটা দিয়ে আমি ভালো করে চলতে পারি না। এই যে ভালো করে চলতে পারি না, এই মানুষগুলোকে তাদের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মহাসমুদ্রে রেখেছেন। এত নিয়ামতের মধ্যে আমরা আছি যেগুলো কল্পনা হয়তো করতে পারবো না। তাদের সমাজের মধ্যে দারিদ্র অনেক, গরিব মানুষ অনেক, মানুষের জীবন মান অনেক সাধারণ। এত কিছুর পরও তারা হাসি খুশি, বেশিরভাগ মানুষ। একেবারে গ্রামকে গ্রাম পুরো চষে বেরিয়ে আমরা যা দেখেছি, মনে হয়েছে যে মানুষগুলো যথেষ্ট হাসি খুশি, মানুষের সাথে মিশে প্রকৃতি, হাসতে পছন্দ করে। গায়ের রং তাদের কালো, কিন্তু পরিবেশ
এত পরিচ্ছন্ন, আমি অবাক হলাম যে উগান্ডা নিয়ে আমরা হাসাহাসি করি, সেখানে কোনো ময়লার বাগান আমরা দেখিনি। কোথাও থাকলেও থাকতে পারে, বাট আমরা এত ট্রাভেল করেছি, টানা সফর করে পুরো দেশের এক মাথা তার মাথা চষে বেড়াইছি, শহরের এই প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে বেড়াইছি, কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগান দেখি। রাস্তাঘাটগুলো আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন দেখেছি, অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছি, ময়লার কোনো বাগান খেয়াল করিনি। এবং আমি তো অবাক হয়েছি, সামনে তাদের নির্বাচন উগান্ডার মানুষের, তো এমপি ইলেকশনের জন্য পোস্টার যথারীতি তারা ব্যবহার করছে, প্রচারণা চলছে, কিন্তু পুরো রাজধানী কাম্পালা আশপাশে অন্যান্য শহর ঘুরে দেখলাম কোথাও একটা জায়গায় কারোর ওয়ালে একটা পোস্টার, একটা সিঙ্গেল পোস্টার আমাদের কারোর চোখে পড়েনি। স্থানীয় প্রবাসী বাংলাদেশকে জিজ্ঞেস করলাম, উগান্ডা নিয়ে এত মজা করি আমরা, কই এখানে তো কারোর ওয়ালের মধ্যে রাজনৈতিক নীতিবাক্য লিখতে কাউকে দেখলাম না, কারোর দেয়াল দখল করা, দেওয়াল লিখন করা, এগুলো তো নেই। তো বললে এগুলো কোথাও নেই, নির্দিষ্ট জায়গা আছে, সেখানে সুন্দর করে পোস্টার সাঁটানো আছে ছবি সংবলিত এমপি পদপ্রার্থীদের, বাস এটাই প্রচার। এর বাইরে যত্রতত্র প্রচার প্রচুর আছে, সেখানে যদিও স্বৈর শাসক আছে দীর্ঘদিন, কিন্তু প্রচারণা আছে, প্রচারণা বিরোধীদের সরকারিদের সবারই আছে, বাট কারোর ওয়াল দখল করে প্রচারণা, তারপরে নির্বাচন আসলে ওই যে সুতা দিয়া পোস্টার দিয়া পুরা এলাকা ছেয়ে ফেলা, এই যে নোংরামো, এই যে পরিবেশ দূষণ, এই যে পরিবেশ নষ্ট করা, যারা দেশের সেবা করার প্রতিশ্রুতি দেয় আমাদের